বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে চোখের ইশারা করলো। সেই ব্যবসায়ী ইশারা বুঝে মাথা নেড়ে শুভ্রের দিকে তাকান। তারপর গলা খাঁকড়ে দিয়ে বিনীত সুরে বলল, মিস্টার শুভ্র, আমার আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করছেন। সো আসল কথায় আসি, দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন প্রধান এবং সবচেয়ে আমি আপনার সাথে ডিল করে অনেকে আজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরা আপনার সাথে একটা বড় ডিল করতে চাই। লোকটার কথায় শুভ্র অত্যন্ত আইসি ভঙ্গিতে টেবিলের উপর পা তুলে দিয়ে চেয়ারে সরে লেলিয়ে দিল। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম একটাই, আই ডোন্ট ডিল উইথ বিটিলাস। আমি বেইমানদের সাথে ডিল করি না। শুভ্রের এই অদ্ভুত কথায় উপস্থিতি কেউ কিছু বুঝতে পারল না। সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মিরাজ ভুরু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? শুভ্র সরাসরি মিরাজের চোখের দিকে তাকিয়ে পাথুরে গলায় বলল, আমি ডিল করব না আপনাদের সাথে। ইটস দ্যাট সিম্পল। মিরাজ এবার মেজাজ হারিয়ে বলল, তার কারণ? রিজনটা তো বলবেন। শুভ্র সিগারেটের সাইজ ছিঁড়ে বলল, আই ডোন্ট গিভ এক্সপ্রেশন টু এভরিওয়ান। সব কিছুর কৈফিয়ত আমি দেই না। সো সহজ কথায় আমি ডিল করব না। আসি। ডিল এখানেই ক্যান্সেল। বলি শুভ্র যখন উঠে দাঁড়াতে নিল, ঠিক তখনই পুরো রিসর্টের পরিবেশ বদলে গেল। চারদিক থেকে ডজনখানেক গার্ড এসে শুভ্রর মাথার চারদিকে রিভলভার তাক করলো। শুভ্র একটু না ঘাবড়ে আবার ধীরে সুস্থে চেয়ারে বসে পড়ল। মিরাজ আবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং শয়তানি হাসিতে ফেটে পড়ল। তার সাথে উপস্থিতি অন্য ব্যবসায়ীরাও হো হো করে হাসতে লাগলো। মিরাজ হাসতে হাসতে শুভ্র খুব কাছে এসে নিশু হয়ে বলল, মিস্টার সাইফান, আপনি মনে হয় আমার বিষয়ে খুব একটা জানতেন না, তাই কার সাথে ডিল ক্যান্সেল করতে চাইছেন আপনার কোনো ধারণা নেই। ইউ আর ইন মাই টেরিটরি নাও। এই রিসোর্টে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া পুরোপুরি আমার মর্জির ওপর। শুভ্রর মুখে ভয়ের কোনো ছিটেফোঁটাও দেখা গেল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাতের সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে দিল। তারপর মিরাজের চোখের দিকে তাকিয়ে নিরুত্তাপ গলায় বলল, আপনারা চাইছেন কি? মিরাজ দাঁত বের করে হাসলো। সে টেবিলের উপর থেকে ডিলের সইয়ের ফাইলটা টেনে এনে শুভ্রের সামনে নজরে এগিয়ে দিল। তারপর আদেশের সুরে বলল, জাস্ট সই ইট, এখানে সই করুন। শুভ্র ফাইলটা একবার ছুঁয়েও দেখল না। সে হালকা হেসে বলল, কিন্তু এই ফাইলে যে বেইমানি লেখা আছে, এটা কি আপনি খেয়াল করেছেন? মিরাজ এবার আরও জোরে শব্দ করে হাসল। তার হাসিতে এক ধরনের নৃশংসতা মিশে আছে। সে বলল, সো হোয়াট, আমরা তো বেইমান করেই খাই। আপনার সাথে দেখা করার কত স্বপ্ন ছিল আমার, আর সেটা পূরণ হলো। আমি সব ব্যবসায়ীর সাথে বেইমানি করি, আপনি কেন বাদ যাবেন? আপনাকে ডুবাতে পারলে আমার মার্কেটের ভ্যালু আরও বেড়ে যাবে। শুভ্র শান্ত চোখে মিরাজের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমার পিছনের দিক থেকে ছুরি মারছেন? মিরাজ কুটিল হেসে উত্তর দিল, আই লাভ প্রেম গেমস ফরম দ্য ব্যাক সাইড। আমার পিছন দিক থেকে গেম খেলতে খুব পছন্দ। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা পেছনে হেলিয়ে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। পুরো রিসোর্টে শুভ্র সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। উপস্থিত ব্যবসায়ীরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। এই লোকটা কি পাগল হয়ে গেল? মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ এভাবে হাসে? শুভ্র ধীরে সুস্থে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে মিরাজের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র লম্বদেহ ছায়ার মিরাজ যেন কিছুটা ছোট হয়ে গেল। শুভ্র বাঁকা হেসে বলল, আর আমিও বা সামনের দিকে ছুরি মারতে খুব পছন্দ করি, দেখতে চাস? মিরাজ ভুরু কুঁচকে তাকালো। তার ভেতরে হঠাৎ এক অজানা আশঙ্কায় সৃষ্টি হলো। শুভ্র আবার ধীর গলায় সংখ্যা গুনতে শুরু করলো, 1 2 3। থ্রি বলার সাথে সাথে যেন ম্যাজিক ঘটে গেল। যে গার্ডটা তখন শুভ্র মাথার চারদিকে রিভলভার তাক করেছিল, তারা 1 সেকেন্ডের ব্যবধানে পজিশন বদলে ফেলল। সবার হাতে রিভলভার এখন সরাসরি মিরাজ আর বাকি ব্যবসায়ীদের মাথায় খুলি বরাবর তাক করলো। মিরাজ পাগলের মতো তার গার্ডদের দিকে চিৎকার করে উঠল, এই তোরা কী করছিস? তোদের তো বড় সাহস! তোরা তোদের নিজের বসের মাথায় বন্দুক তাক করিস? নামা বলছি, নাহলে সবকটাকে জ্যান্ত কবর দিয়ে কুচি কুচি করে দেব। শুভ্র একগাল হেসে পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে বলল,
আহ, এত চিল্লাচিল্লি কেন করছিস? ওরা বাচ্চা মানুষ তো, তাই হয়তো একটু ভুল বুঝে ফেলেছে। বাট আই থিঙ্ক দে নো হু দ্যাট রিয়েল বস ইজ। মিরাজ এবার আক্রোশে ফেটে পড়ল। শুভ্র দিকে তাকিয়ে বলল, শুভ্র, তুই চিট করছিস। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। এর ফল কিন্তু ভালো হবে না। শুভ্র ধৈর্য এবার শেষ পর্যায়ে পৌঁছে গেল। সে বিদ্যুতের গতিতে পাশের এক গার্ডের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল। তারপর মিরাজের শার্টের কলার খামচে ধরে সজোরে তাকে টেবিলের উপর আছাড় দিল। মিরাজ টেবিলে পিঠ থেকে কাতরাতেই শুভ্র তার বুকের উপর পা তুলে দিয়ে চেপে ধরল। মিরাজের মুখের ভেতর রিভলভারের নলটা ঢুকিয়ে দিয়ে শুভ্রর আগে হিসেসে হিংস্র গলায় বলল, তুই আমার বাল ছিঁড়ে উল্টে দিবি শালা। তোর কলিজা দেখে আমি আসলে অবাক। তুই আমার কোম্পানি দিকে চোখ দিস। আমার বাবার সারা জীবনের কষ্টে তিল তিল করে গড়া সাম্রাজ্য তুই ধ্বংস করে দিতে চাস। তুই ভাবলি কী করে যে তোর এই সস্তা গেম আমি ধরতে পারবো না? তোর 14 গোষ্ঠী পরিচয় আর তোর প্রতিটি নোংরা চাল এই সাইপান শুভ্র চৌধুরীর জীবনে অনেক আগে এসেছে। মিরাজের চোখ দুটো ভয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। রিভলভারের ঠান্ডা নলটা মুখের ভেতর অনুভব করে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সব ব্যবসায়ীর অবস্থা তখন শোচনীয়। শুভ্রের সেই রক্তচক্ষু আর হিংস্র রূপ দেখে তাদের শেরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। একজন বয়স্ক ব্যবসায়ী হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, আমাদের ছেড়ে দিন। আমরা কি করেছি? আমরা তো শুধু ওর কথা এখানে এসেছি। শুভ্র এবার রিভলভার মিরাজের মুখ থেকে বের করে ধীরে স্থিরভাবে সবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি। সে শান্ত গলায় বলল, আরে এ তো তারা কিসের? সবাই মিলে প্ল্যান করছিলাম শুভ্রকে মারবেন, তার সাম্রাজ্য দখল করবেন। এখন না মেরে চলে যাবেন? সবার মনে হলো তাদের আত্মা বুঝে খাঁচাছাড়া হয়ে যাবে। শুভ্র যে এতটা ধুরন্ধরা ভয়ঙ্কর হতে পারে সেটা কারো কল্পনায়ও ছিল না। তারা জানতো শুভ্র গম্ভীর আর জেদি, কিন্তু এই খুনে মেজাজ তাদের ধারণার বাইরে। শুভ্র বাঁ হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কানে ধরে শুধু বলল, কামিন। কয়েক মিনিটের মধ্যে বাইকের তীব্র গর্জন শোনা গেল। ঈশান ঝড়ের বেগে রিসোর্টে ঢুকে সরাসরি টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার হাতে কিছু মোটা ফাইল। ঈশান ফাইলগুলো টেবিলের উপর রেখে শুভ্রর উদ্দেশ্যে বলল, বস, এখানে সব আছে। এই লোকগুলো কাদের কাদের কাছ থেকে কত টাকা খেয়েছে আর কতগুলো কোম্পানির জবরদস্তি করে নামমাত্র দামে লিখে নিয়েছে, তার সব প্রমাণ এখানে। শুভ্র ফাইলগুলো টেবিলে নিল। প্রতিটি পাতায় বড় বড় ব্যবসায়ীদের কুকীর্তি, কার কত পার্সেন্ট ব্ল্যাক মানি আছে আর কার কার কোম্পানি তারা ধ্বংস করেছে, সব একদম নিখুঁতভাবে লেখা। শুভ্র একটা ফাইল খুলে মিরাজের থতমত খাওয়া মুখের সামনে ধরল। তারপর রাজকীয় ভঙ্গিতে আবার সেই চেয়ারে বসে পা তুলে দিয়ে বলল, লুক মিরাজ, আই হ্যাভ অল ইউর ডিটেলস। তুই আর তোর এই চামচাচুলোরা মিলে গত 5 বছরে যা পাপ করেছিস সব এখন আমার হাতে। সই কর এখানে। কলেজ শেষে শুভ্রাদের সাথে আড্ডা দিয়েই হৃদি রাস্তার মোড়ে এলো একটা রিক্সার খোঁজে, কিন্তু আজ ভাগ্যটাই খারাপ। একটা রিক্সাও খালি নেই। বিরক্তি নিয়ে সে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হৃদির মনে হলো ঠিক পিছু পিছু কেউ আসছে। এক ঝটকা হৃদি পেছনে ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। ভাবলো মনের ভুল। আবার সামনে হাঁটা শুরু করতেই সে একই অনুভূতি যেন কারো পায়ের শব্দ একদম ওর সাথে তাল মেলাচ্ছে। এবার হৃদি একদম বাজ পাখির মতো ক্ষিপ্রতার পেছনে ঘুরলো আর দেখে ফেললো 3-4টে ছেলে ওকে ফলো করছে। হৃদিকে তাকাতে দেখে ছেলেগুলো এমন ভাব করলো যেন তারা মহাকাশ গবেষণায় ব্যস্ত। এদিক সেদিক তাকাতে লাগলো। হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। দুহাত কোমরে দিয়ে গজগজ করতে করতে এগিয়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। তারপর রাগী গলায় মুখ বাঁকিয়ে বলতে শুরু করলো, কী রে ভাই লোকাল হিরোরা, তোদের কি জিপিএস ট্র্যাকের খারাপ হয়ে গেছে যে আমার পিছু পিছু সিঙ্গেল দিচ্ছিস? সেই থেকে দেখছি তোরা আমার ছায়া হওয়ার চেষ্টা করছিস। তা ছায়া হতে চাইলে রোদে গিয়ে দাঁড়া। আমার পেছনে কি তোদের কি বাড়িতে মা বোন নেই? আর তোরা জানিস না যে মানুষের পেছনে গোয়েন্দাগিরি করতে গেলে অত্যন্ত জেমস ব্যান্ডের মতো স্মার্ট হতে হবে। তোদের তো দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে সদ্য রিজেক্ট হওয়া পচা আলো। হৃদির কথা শুনে ছেলেগুলোর চোখ চড়ক গাছ। একটা ছেলের হাতে ফোন ছিল, সে তার বসের সাথে লাইভে কল দিল।
হৃদির পচা আলু গালি শুনে সে এতটাই টাসে খেয়েছে যে বসকে উপাস থেকে আপডেট দিতে ভুলেই গেছে। একটা ছেলে তেড়ামি করে গাল চুলকাতে চুলকাতে বলল, কি বললি আমরা পচা আলু? এই মেয়ে, তুই জানিস আমরা কারা? আমাদের পাওয়া সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হৃদি এবার তার ছেলে হাসি দিয়ে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। তারপর গলাটা একটু নামিয়ে দরদমাখা সুরে বলল, ও মা, আমি তো জানতাম না আপনার পাওয়ার স্টেশন থেকে এসেছেন। খালু, জানি না তো আপনারা কারা, তবে আপনাদের ভাবসাজ দেখে একটুকু বুঝতে পারছি যে আপনারা হলেন মাইয়া মানুষের পিছু নেওয়া পড়ায় সেই ভ্যালেন্ডা ভাড়া কুকুর, যাদের কাজ হলো খামোখা ঘেউ ঘেউ করা আর পাবলিকে জুতোর বাড়ি খাওয়া। এটা ফোনের ওপাশ থেকে তখন হ্যালো হ্যালো, কী হচ্ছে ওখানে, বল একটা গম্ভীর কণ্ঠে ভেসে আসছে। হৃদি খেয়াল করলো ছেলেটা বিস্ময়ে কথা বলতে পারছে না। হৃদি এক ঝটকে ছেলেটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কানে ধরলো। তারপর উপাসে মানুষকে উদ্দেশ্যে বলতে শুরু করলো, হ্যাঁ আসসালামু আলাইকুম খালু, জানি না আপনি কে, তবে আপনি এখন যার সাথে কথা বলছেন সে এখন কী করছে জানেন? সে আপনার হয়ে কাজ না করে রাস্তায় দাঁড়িয়ে আমার পিছে পিছে ঘুরে আমাকে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। আপনার এই পোষা বিড়ালগুলোকে ট্রেনিং দেননি যে মানুষের পিছু নিতে গেলে অত্যন্ত বিড়ালের মতো নিঃশব্দে আসতে হয়? এরা তো দেখি ট্রাকের হর্নের মতো আওয়াজ করে পিছু নিচ্ছে। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, তবে অদ্ভুত নিঃশ্বাস আসছে। হৃদি আবার বলতে লাগলো, খালু, আপনার এই চেলাগুলোকে একটু চ্যাবন প্লাস খাওয়াবেন। এদের তো দেখলে মনে হচ্ছে ঝিঝি পোকায় কামড় খেয়ে প্যারালাইজড হয়ে গেছে। এরা আমাকে ফলো করবে কি? এদের তো নিজেদের ছায়া দেখলেই মনে হয় এটা করবে। আর শোনেন, ওদের যদি কোনো গোয়েন্দাগিরি করান তবে আপনার ইজ্জত তো পড়ার ড্রেনে গিয়ে সাঁতার কাটবে। ওদের জলদি বাসায় ডেকে নিয়ে হরলিক্স খেয়ে ঘুম পাড়িয়ে দেন, নাহলে আমি কিন্তু ওদের চড় মেরে গালের ম্যাপ চেঞ্জ করে দেব। হৃদির এই ধামাকা কথা শুনে ফোনের ওপাশে নির্বাণের ঠোঁটের কোণ থেকে জ্বলন্ত সিগারেটটা ফুঁসকে নিচে পড়ে গেল। পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। তো কিছু বললেও আর সাহস হলো না দাঁড়িয়ে থাকা হৃদির। অচেনা ওই ছেলেদের সামনে দাপট দেখালেও ভেতর ভেতর সে বেশ কুকড়ে গেছে। ঝট করে ফোনটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে সে হনহন করে চলে গেল। একটা রিকশায় উঠে নিজের বুকের উপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে নিজের উপর অবাক হলো সে। তুই কবে থেকে তোর সাহসে কথা বলতে শিখলি? ব্যাপার কি বলতো? তুই দিন দিন বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। বেয়াদব মেয়ে একটা, তোকে একদম ঝড়গুটে করা দরকার। কান ধরে ছেলেগুলোর অনেকক্ষণ ধরে উঠবস করালো। তাদের সামনে জমের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। তার চোখে চাহনিতে ফুটে ওঠা রাগ দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বলল, বস এবার তো মাফ করেন, আসলে ওই মেয়েটার অত সাহস দেখে আমরাও কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। নির্মাণ দাঁতের দাঁত চেপে গম্ভীর গলায় বলল, আর একটা কথা বললে এক একটা দাঁত আমি পাটি খুলে ফেলবো। তোদেরকে আমি টাকা কম দিই রে, যে তোদের মতো কয়েকটা দামড়াকে একটা মেয়ের কাছ থেকে এসব কথা শুনতে হবে? বস, মেয়েটা মনে মনে অনেক চঞ্চল আর প্রচণ্ড রাগী। তো রাগী হলে ওখানে ওকে ধরে নিয়ে আসতি, সেখানে দাঁড়িয়ে থেকে ওই মেয়ের লেকচার শুনছিলি আর বালের আঙুল চুষছিলি। ছেলেগুলো আর কথা বাড়ানোর সাহস পেল না, আর তারা বুঝলো আজ নির্বাণ চরম খ্যাপা। কিছুক্ষণ পর নির্বাণ নিজের পার্সোনাল রুমে এসে ঢুকলো। নির্জন রুমেও তার কানে বারবার হৃদির সেই তীক্ষ্ণ কণ্ঠ আর অদ্ভুত ঝাড়িগুলো বাজছে। তার বুকের বাঁ পাশটা কেন জানি এক অদ্ভুত ছন্দে ধকধক করছে। নির্বাণ দেওয়ালে টানানো বিশাল এক ফ্রেমের ছবির দিকে তাকালো। ছবিতে একটা মেয়ের অমলিন হাসিমাখা মুখ, যে কিনা পাগলিটার মতো আইসক্রিম খাচ্ছে, আর সেই আইসক্রিম তার থুতনিতে আর মুখে লেগে আছে, ঠিক যেন একটা অবশ শিশু। নির্বাণ ধীর পায়ে গিয়ে ছবির ওপর হাত বুলিয়ে মায়াবী গলায় বলল, জানো প্রিয়দর্শী, আজ 3 বছর পর প্রথমবার তুমি ছাড়া অন্য কেউ আমার এই বুকের হার্টবিট কাঁপিয়ে দিল। ঠিক যেমনটা তুমি আমাকে 3 বছর আগে করেছিলে, আজ হুবহু সেই একই রকম অনুভূতি ওই মেয়েটা দিল। কেন এমন হলো? আমার জীবনে তো তুমি ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল না, তবুও কেন একটা অপরিচিত মেয়ে আমার হৃদস্পন্দন উলটপালট করে দিল? ইমরান এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকিয়ে আবার বলল, তবে তুমি কোথায় আছো প্রিয়দর্শী? তোমাকে যে আমি কম খুঁজলাম না।
পুরো শহর এমনকি বিদেশের মাটিও তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। জানো, সেদিন তোমার ওই আইসক্রিম মাখা মুখটা দেখে আমার বুকটা এতটাই জোরে কাঁপছিল যে আমি নিজের মধ্যে ছিলামই না। সেদিন যদি ভালোবাসার ওই ব্যাকুলতা বুঝতাম, তবে তোমাকে সেদিনই আমার বুকের ভেতরে পিষে ফেলতাম, কোথাও কোনো দিন যেতে দিতাম না তোমাকে। আমার কথাগুলো বলে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের পাতায় ভেসে উঠল সেই 3 বছর আগের আইসক্রিম মাখা মুখটা। সে নিষ্পাপ মুখটার মায়ার নির্বাণ আজও একা, আজও সিঙ্গেল। কোনো নারী পারেনি সেই মুখের স্মৃতি মুছে দিয়ে তার মনে জায়গা করতে। তাকে আজও খুঁজে পায়নি সে, তবুও নির্মাণ অপেক্ষায় আছে। একবার যদি সেই নারীকে পায়, তবে 1 সেকেন্ডও দেরি করবে না, সোজা গিয়ে নিজের নামে দখল করে নিবে তাকে। শুভ সব ব্যবসায়ীর কাছ থেকে সাইন নিয়ে রিসিপশন থেকে বেরিয়ে ঈশানের উদ্দেশ্যে বলল, শোনো ঈশান, এইসব ফাইল যাদের যাদের কোম্পানি তাদের দিয়ে আসবে, আর তুমি কাল আমাদের বাড়িতে আসবে। ঈশান মাথা নেড়ে সায় দিয়ে বলল, ওকে বস। শুভ্র আর দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তীব্র গতিতে বাতাসের সাথে মিশে গেল। রিদি বাড়িতে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। ড্রয়িং রুমে ইমনকে বসে টিভি দেখতে দেখে সে গিয়ে পাশে বসলো। তারপর আয়েশ করে ইমনের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেতে থাকলো। হঠাৎ ইমন প্রশ্ন করলো, আপু, তুমি কি শুভ্র বুড়োকে ভালোবাসো? রিদি মাত্র একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে বিষম খেলো। রিদি ইমনের দিকে রাগি চোখে তাকিয়ে কাঁচতে কাঁচতে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? ইমন বাঁকা হেসে বলল, তোমার গাইড। মানে? মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছি, সেখান থেকে একটাতে মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছি, সেখান থেকে একটাতে লেখা ছিল আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটি শুনে হৃদের কলিজা শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোরে হিক্কা। রুম থেকে রাবেয়া হোসেন বেরিয়ে রিদিকে হিক্কা তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিলেন। রিদি এক নিঃশ্বাসে গলগল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া হোসেন চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে, হঠাৎ এমন হিক্কা উঠলো কিভাবে? মস্করা করে পাশ থেকে ফোড়ন কাটলো গাইডের কথা শুনে। রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন। মানে? রিদি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবেয়ার দিকে তাকে সত্যটা ফাঁস করতে যাবে, তার আগে রিদি পরিস্থিতির সামলাতে চিৎকার করে বলল, আমার না নুডলস খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ একটু বানিয়ে দাও না। রাবেয়া হোসেন আর কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতে ইমন রিদির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে। রিদির চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুই আমার গাইড নিছস কেন, কোন সাহসে? এক্ষুনি দে বলতেছে। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বলল, উফ, অত সোজা নাকি? তোমার কাছে এইগুলো গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম এখন 1000 টাকা। রিদি ভুরুকুসকে বিস্ময় নিয়ে বলল, টাকা মানে কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফা হেলান দিয়ে আয়েশ করে বলল, মানে সোজা কচকচে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আব্বুর হাতে চলে যাবে। এবার বোঝো ঠেলা। রিদি ভয়ে সজোরে একটা ঢোক গেল। নিজের বাবার হাতে এই লেখাটা পড়ার মানে আত্মহুতি দেওয়া। আমতান্ত করে কাঁদো কাঁদো গলায় বলো, এ এ ভাই, এতগুলো টাকা আমি কই পামো? ইমন পান নাচাতে বলল, সেটা কি আমি জানি? টাকা দাও, গাইড নাও। টাকা দিবা না তো অনলি বাস খাবা ঝাঁকানাকা। রিদি এবার আগে ফুসতে বলল, ইমন, তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি আবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দেবো? রিদি বুঝলো তার এই ঘাড়তারা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের হাতে এসব ফাঁস করে দেবে। সে শেষমেশ বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকা এনে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো। তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, বোনরে ফাঁসাও, টাকা কমাও, বড়লোক হইবা আর সিলুট পাইবা। ইমন গাইডটা এনে রিদিকে দিতে রিদি একটা এরকম ছিনিয়ে নিল। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাইডটা খুলে সে নামটা দিকে অপলক তাকিয়ে রইল। সেখানে 2 বছর আগে নিজের মনের সবটুকু আবেগ দিয়ে লিখেছিল আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলে ওর ভেতর যেন কেমন জানি এক অদ্ভুত শিহরণী অনুভূতি হয়।
কেবল মন বলে মানুষটা কবে নিজের করে পাবো। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে রিদি সিঁড়ি দিয়ে আনমনে নিচে নামছিল। মনের অজান্তে সুর তুলে সে গেয়ে উঠল। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো, মিলন হবে না কোনোদিনও। রিদি চমকে উঠে মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকালো, আর তাকাতে তার চোখ ছানা ভরা। সে কি সত্যি দেখছে নাকি মনের ভুল? বারবার চোখের পলক ফেলছে, কিন্তু দৃশ্যটা বদলালো না। সোফায় বসে থাকা মানুষটার রক্ত মাংসের ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে রিদি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্রকে কোথা থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া ইহসান কণ্ঠ ভেসে এলো। তিনি চেঁচিয়ে বললেন, দিদি, তোর শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। রিদি নিজের ভেতরে সবটুকু সহ সঞ্চয় করে শুভ্রর সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলো, স্যার, মানে শুভ্র ভাই আপনি? শুভ্র সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসে তার চেয়ে চেনা গম্ভীর গলায় বলো, কেন, আমি কি আসতে পারি না জরিনা সুন্দরীকে বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জরিনা সুন্দরী মানে কি বলছো বড়? এবার বাঁকা হেসে বলো, চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটি উত্তরে বলো, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। বাকিটুকু বলার আগে ইমন হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। হৃদয় রাগে আর অপমানে কটমট করে শুভ্রের দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, বড়, আজকাল নিজের নামও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। শুভ্র এবার হৃদির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলো, জানতে চাইবি না মেয়েটিকে? ইমন কৌতূহল নিয়ে বলো, বলো, তার সাথে আমি একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন হৃদির রাগি চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন, মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণ এই বাদরাপুর গল্পই করছিলে? শুভ্র ধীরে স্থিরভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদের দিকে ফিরে এগিয়ে হেসে পৈশাসিক আনন্দ নিয়ে বলল, বাহ বাহ, মিস জরিনা সুন্দরী, আপনি কি চমৎকার নাম। তো জরিনা না দিয়ে যদি সখিনা সুন্দরী বলতো, তবে মনে হয় আরও বেশি মানাইত, তাই না? বড়। হৃদি এবার ধৈর্যের বাধা হারিয়ে সোফায় একটু কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলো, বেয়াদব হয়ে গিয়েছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসলো, তার কণ্ঠস্বর মুহূর্তে বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সেই হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, ইমন যথেষ্ট ভদ্র আছে, অত্যন্ত তোর মতো না যে ক্লাসের স্যারের সাথে এমন সস্তা মজা করিস। আজ ফুপা আসুক, তোর সব কুকীর্তি আর বেয়াদবির কথা ফুপার কাছে বলবো। শুভ্র কথা শুনে হৃদির কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তে শ্রাবণের মেঘলার রাগের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যি আব্বুর কাছে সব বলে দেয়, তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদম মিলিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, বিশ্বাস করেন আমি তো জাস্ট একটু মজা করছিলাম। হৃদির করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরও পাথরের মতো গম্ভীর করে বলল, যা, সিরিয়াসলি ক্লাসের স্যারের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। হৃদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আবুর আগের কথা মনে পড়তেই সে বুক ধরপড়াইয়ে শুভ্র দিকে তাকিয়ে মিনমিন করে বলল, প্লিজ ভাই, ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না, বিশ্বাস করেন আমি আর কখনো এমন করুম না। শুভ্র এবার ঠোঁটে কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল, বাঁকা চোখে তাকিয়ে বলল, বলবো না, তা এতে আমার লাভ কি? শুনলাম ইমন নাকি তোর কাছ থেকে 1,000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? হৃদি চোখ কপালে তুলে অস্পষ্ট স্বরে বলল, কি, ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে বসে বলল, এখন বল আমি কি পাবো? হৃদি এবার ইমনের দিকে রাগি চোখে তাকিয়ে মনে মনে যেন ওকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল, কি, আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার দুটো গোপন সত্য আমি জেনে গেছি। এখনকার কথাটা বড় নাক বললেও আমি বলে দেব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তা মজা করো। হৃদি বুঝলো আর সে গর্তে পড়েছে তো পড়েছেই, আজ তো একটা কুমিরের সাথে পা দিয়ে ফেলেছে সে।
কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। হৃদি এবার নিরুপায় হয়ে শুভ্র দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলেন, কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, বলতে ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি হেসে মোক্ষম বুদ্ধিটা দিল, বড় তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয়ই শরীরটা ম্যাচ করছে, তো আপুকে দিকে পা টেপাও আর চুলটা নাও, দেখবি খুব আরাম পাবে। এ থেকে বড় শাস্তি আর হৃদিয়াপুর জন্য বড় অপমান আর কিছুই হয় না। হৃদির চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রর প্রশ্রয় দেখে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আরও আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর ইমনের দিকে তাকিয়ে ধূর্ত হাসিতে বলল, তা খারাপ বলিস নাই তুই। যদি কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বলেই শুভ্র সামনের সেন্টার টেবিলের উপর আয়েশ করে পা দুটো তুলে দিল। তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, মিস জরিনা সুন্দরী, শুনলেনই তো আপনার ভাই কি বলল। সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করেন তো। হৃদি বুঝলো এমন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই দুই ভাই মিলে আজ ওকে কোণঠাসা করেই ফেলবে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে শুভ্র শক্ত পায়ের উপর হাত রাখলো সে। অতি অনিচ্ছায় শুভ্র পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন হৃদির হাতের স্পর্শ সত্যি কোনো আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝাটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। হৃদির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলল, হয়েছে, আর পা টিপতে হবে না। তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস, তবে ফুপাকে বলতে হবে না, আমি নিজেই তোকে চড়িয়ে তোর সব কটা দাঁত ফেলে দেব। কথাটি বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে ড্রয়িং রুম পেরিয়ে নিজের ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস ভালো করে খবর নিয়েছি মেয়েটার। নির্বাণের হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করলো, বস মেয়েটার পুরো নাম তাসনিম হৃদিকা, বাবা ইকবাল এহসান, মা রাবেয়া এহসান, ছোট ভাই ইমন। তাসনিম হৃদিকা বর্তমানে ঢাকার রাউজাক উত্তরা মডেল কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নির্বাণ শান্তভাবে শুনল, তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে, তুই এখন যা। চলে যেতেই নির্বাণ সোফা থেকে উঠে দৃঢ় পায়ে ব্যালকনিতে এলো। দূরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটল তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিম হৃদিকা, আপনাকে মারার আগে দুই চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছা জেগেছে আমার। আপনি কোন ক্ষেতের মূলা যে এই আবরাম খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন? কথাটি বলে নির্বাণের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরের সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমির মতো দাঁড়িয়ে সে গর্জে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোথা থেকে আনবি তা আমি জানি না, তবে যদি ওই মেয়ে না আসে তবে তোদের লাজ যাবে কবরে, এটার মাথা রাখিস। নির্বাণ একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, I want her in 3 days, otherwise I will kill every one of you. Do you understand? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল এহসান আর রাবেয়া এহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করছিল, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালা থেকে জরুরি কাজ আছে। হৃদি দূর থেকে দেখল শুভ্র একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। মনটা এক নিমেষে বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গায়ে দিতেই কখন যে ঘুমের রাজে তলিয়ে গেল টেরও পেল না। পরের দিন হৃদির ঘুম ভাঙল পাখির কিচিরমিচির আর জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি।
কিন্তু ড্রয়িং রুমের তাকাতেই তার পা যেন মেঝেতে থেমে গেল। সে দেখলো ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার মা বাবার সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সায়রা চৌধুরী, আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা। শুভ্রার এদিকে দেখা মাত্র একগাল হেসে দৌড়ে এলো।